বলুন। অরিজিন অফ নিউ Then, স্পিসিস। ম্যাম, আপনি যে পেজটা ওপেন করছেন সেও পেজটা কিন্তু স্ক্রিনে আসছে না। দেখা যায় না। না, পেজটা কিন্তু আসেনি, যে স্ক্রিনটা এসেছে। না, আবার দেখি। এই এই দেখতে পাও? তাও দেখা জি যায়? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ম্যাম, আমরা অরিজিন অফ নিউ স্পিসিস তো করেছি। হ্যাঁ, এই যে এখানে যে তিনটা লাইন দাগিয়ে রেখেছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ফ্রম অরিজিন স্পিসিস পপুলেশন, তারপর হচ্ছে উম, হাইব্রিডাইজেশন। মানে এটা, হ্যাঁ ঠিক। এটা লাস্ট ক্লাসে পড়েছি। গুড। এবার কন্ডিশন অফ ন্যাচারাল সিলেকশন, কি কি কন্ডিশন আছে তাই না? জি। পড়ো। Conditions for natural selection. The idea that a massive or great change must always occur for biological evolution to occur is wrong. Just as a rising of new species from ancestral species is regarded as evolution, change is allele frequencies from generation to generation is also evolution by definition. The first is macroevolution and the second is microevolution. After many generations of microevolution, macroevolution can occur, just as tiny grains of sand combine to form long sand dunes or minuscule droplets of water accumulate to give rise of large oceans. আচ্ছা, এইখানে বলেছে এভলিউশনটাকে দুইটা ভাগে ভাগ করেছে তাই না? মাইক্রো এন্ড জি, ম্যাক্রো। and হ্যাঁ, দ্য ফার্স্ট ইজ কি ম্যাক্রো, আর সেকেন্ড হলো ম্যাক্রো, মাইক্রো। তো মাইক্রো। মাইক্রোস্কোপ, আমরা মনে রাখবো এভাবে, মাইক্রোস্কোপের নিচে সব ছোট ছোট জিনিস দেখতে পাওয়া যায় তাই না? জি জি। তাহলে মাইক্রো এভলিউশন মানে কি? সব ছোট ছোট প্রাণীর মধ্যে ছোট হবে। জিনিস। হ্যাঁ। হুম। আর ম্যাক্রো তাহলে বড়। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখানে এই কথাটাই বলছে। তারপরে বলেছে যে যদি কোনো নিউ স্পেসিস আসে তাহলে সেখানে এভলিউশন লাগবে। এভলিউশন ছাড়া আচ্ছা কোনো নতুন প্রাণী মানে আসবে না। জেনারেশন টু জেনারেশন এভলিউশন, এভলিউশন মানে হচ্ছে যে কিছু নতুন ভ্যারাইটি সৃষ্টি হবে। আমি যেরকম আচ্ছা এরকম আমার বাবার সাথে কিছু মিলবে, মার সাথে কিছু মিলবে, বাট আমার নিজের কিছু ক্রাইটেরিয়া থাকবে যেটা সব প্রাণী থেকে আলাদা। পৃথিবীতে এতগুলো আচ্ছা। মানুষ, আমরা ফিমেল, হুম হুম। অনেকগুলো ফিমেল, অনেকগুলো গার্ল একসাথে করলেও কিন্তু মিলানো যায় না। এবং টুইন যারা, না। তাদের মধ্যেও কিন্তু একটা হুম হুম। একটা পার্থক্য থাকে, থাকে না? হ্যাঁ, কিছু একটা, থাকে কিছু থাকে। একটা পার্থক্য আছে। এইটাই এখানে বলেছে যে কন্ডিশন ফর ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের জন্য ফার্স্টলি লাগবে এভলিউশন। এভলিউশন মানে হচ্ছে পরিবর্তন, এবং এই পরিবর্তনটা সব প্রাণীর মধ্যে হবেই। এখানে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো দুইটা ভাগে ভাগ করেছে। মাইক্রোটা যেগুলো ছোট টিনি সেগুলোকে ক্ষেত্রে ঘটবে মাইক্রো, আর যেগুলো একটু বড় ওকে। সাইজের তাদের ক্ষেত্রে ঘটবে কি? ম্যাক্রো। ম্যাক্রো। এরপরে পেজে চলে যাই। পেজ নাম্বার 2, মানে হচ্ছে 73। এটা কি দেখা যায়? জি জি, দেখা যায়। ওকে, দেন উই মে We may আন্ডারস্ট্যান্ড। understand the principles of the Darwinian evolution only by understanding the conditions, each of which must be met in order for Darwinian evolution to happen. হুম। First condition, variation. Even if all the members of a population are of the same species, each of them will have some individualistic characteristics that differs. All cows are not the same. All jackfruit trees are not the same. All humans are members of the same species, yet look how different people are. Even bacteria of the same species are not exactly the same. এই যে একটু আগে আমরা যেটা বললাম ভেরিয়েশন, জি তাই না? সেটাই জি, এখানে একদম। এক্সপ্লেন করছে যে জ্যাকফ্রুটের ক্ষেত্রে দেখো, কারোর ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে দেখো, এমনকি ছোট ছোট যে ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রেও কি আছে? ভেরিয়েশন আছে। তারপর আচ্ছা। সেকেন্ড, সেকেন্ড Second কন্ডিশন। condition, selection. The variation or diversity of traits that contribute in favor of its reproduction in an environment, some of those traits are transmitted to the next generation.
All variable features can be roughly divided into three categories. সিলেকশন আবার কয়টা? 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে কি তিন কি ভাগে। সিলেক্ট করব আমরা, যে কোনো একটা জিনিসে একটা প্রাণীর মধ্যে কি কি সিলেকশনের মধ্যে আসে। যেমন নাম্বার 1 হচ্ছে ফিট। Fit. Characteristics in favor of environmental tolerance or adaptation. মানে ঠান্ডার Unfit. মধ্যে সে বাঁচতে হুম। পারে কিনা, কোভিড-19 সময় সে বাঁচতে পারছে কিনা, অনেক জ্বর আসলে সে আচ্ছা। সার্ভাইভ করতে পারে কিনা। তারপরে এনভায়রনমেন্টে অনেক রোদ, কয়দিন পর দেখবা যে অনেক গরম পড়বে, তখন এটা কি সার্ভাইভ করা যায় কিনা, সেখানে এটা ফিট শব্দটা তখন ইউজ হবে। তারপরে আনফিট। Unfit. Characteristics associated with death or failure of reproduction or extinction due to environmental condition. মানে অনেক ক্ষেত্রে যখন দেখা যাবে যে অনেক ঠান্ডা, অনেক বয়স্ক মানুষ মারা যায়, অনেক ছোট শিশু মারা যায়, যায় হুম না? হুম অনেক পশু পাখি, যায়। অনেক প্রাণী। আবার দেখা যাবে যে অনেক ঘূর্ণিঝড় হলে অনেকে মারা যায়, কিন্তু যারা মারা যায় না তারা হচ্ছে ফিট, আর যারা থাকতে পারে না ফেইলর, তারা হচ্ছে আনফিট। আবার Unfit. রিপ্রোডাকশনের ক্ষেত্রেও তাই। সবাই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, আছে না? আবার অনেকের হ্যাঁ আছে আছে। এতগুলো বাবু হয়, দরকার নাই তাও, তারপরেও হচ্ছে হুম হচ্ছে হুম হচ্ছে। যেমন ওই যে মায়ানমারের মানুষগুলোকে, যে বার্মা মায়ানমারের মানুষগুলো এনে রাখছে কেন? হ্যাঁ হুম ওদের দরকার নাই, ওদের গ্রোথ কন্ট্রোল করা দরকার, কিন্তু ওরা রেগুলারই হচ্ছে আর হচ্ছে। এগুলো তো হুম মানে আমাদের দেশের জন্য একটা হুমকি, এই আর কি। এখন দেখা যাক কি হয়, নতুন সরকার এসে কি পরিবর্তন করে। তারপরে জি। নিউট্রাল। Neutral. Characteristics unrelated to the given environment. বলো। It is easily understood that organisms with fit traits have a higher chance of survival than organisms with unfit traits. সহজ কথা, যারা ফিট হ্যাঁ তারাই টিকে যাবে, যারা ফিট না তাদের, জি তারা কি হবে? লস্ট, হারাই যাবে। তবে থার্ড আচ্ছা কন্ডিশন। Third condition, heredity. Some, but not all, fit and unfit traits will be passed down to the next generation by the rules of heredity. That is, the frequency of fit and unfit trait determining alleles in one generation's gene pool will not match the frequency of fit and unfit trait determining alleles in the next generation's gene pool. ওই যে আমরা যে পড়েছিলাম যে এক জোড়া জিন, মানে একটা জিনের মধ্যে যে ডিএনএ ছিল, যে এ সাথে টি, জি সাথে সি, এভাবে যে একটা তারা বন্ড তৈরি হুম, করে, এবং তারা একটা নির্দিষ্ট জিনের জন্য একটা নির্দিষ্ট ক্যারেক্টার, তাই না? একটা ক্যারেক্টার জন্য একটা জিন। জি যখন এই জিনগুলো, এখানে বলেছে হেরিডিটি, মানে এই জিনের সাথে আরেকটা জিনের মিল হবে না। এখানে বলেছে নট ম্যাচ ফ্রিকোয়েন্সি অফ ফিট অ্যান্ড আনফিট, মানে যারা ফিট তাদের জিনের সাথে, যারা আনফিট তাদের জিনের সাথে কখনোই মিলবে না, ম্যাচ হবে না। ম্যাচ। তারপরে দিস ইজ বায়োলজিক্যাল এভলিউশন, এটাকে বলতেছে This আমরা যে জীব biological বিকাশের evolution. অভিযোজন। হ্যাঁ। নোট দ্যাট, কি নোট করতে বলছে? মিউটেশন অ্যান্ড সিলেকশন অকার্স এট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়ালস অর ইন্ডিভিজুয়ালস মেম্বার্স অফ এ পপুলেশন। মানে মিউটেশন মানে কি? মিউটেশন হচ্ছে যে নতুন করে জিনের তৈরি। হুম সিলেকশন জি কি? যাদেরকে আমরা সিলেক্ট করব, মানে সবাইকে তার সিলেক্ট করা যাবে না, এই যে ভোটে তো হুম একজন সিলেক্টেড হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ যে সিলেকশনটা করা হবে সৃষ্টিকর্তার কাছ থেকে, যেটা আমাদেরকে সিলেক্ট করে করে পাঠাইছে পৃথিবীতে, তাদের ক্ষেত্রে কি হবে? ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর ইন্ডিভিজুয়ালস, মানে ইন্ডিভিজুয়ালস হলো নির্দিষ্ট এক একটা পপুলেশন জন্য, এক একটা জাতির জন্য একজন করে থেকে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। মানে হচ্ছে যে যেমন তোমার আব্বু আম্মুর কাছ থেকে তুমি, আমার আব্বু আম্মুর জি কাছ থেকে আমি, আবার আমাদের দুটো বাবু আছে, তাদের পরে জি জেনারেশন আবার তারাই করবে, ক্রিয়েট করবে, এরকম। এটা উনি বলতে যাচ্ছেন যে এভাবে একজন সিলেক্টেড হবে আর কি। তারপরে okay. মেম্বার অফ A member of a population does not suddenly change into another organism in the same generation. Instead, the entire population changes from generation to generation. হ্যাঁ, এখানে বলতে হচ্ছে যে হঠাৎ করে আমি একটা মানুষকে পরিবর্তন করতে পারবো না, হুম কিন্তু জেনারেশন থেকে জেনারেশন এটা অটো কি হবে? পরিবর্তন হয়ে আসবে। change হবে। হুম তারপরে No environment or population can be found in nature where the above conditions are completely absent. So, every population in the universe has some degree of Darwinian evolution going on. হুম,
এখানে বলেছে যে কোনো প্রাণী থাকবে না যদি ওই যে যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছিল না, সার্ভাইভ করতে হবে, ফ্রি জি জি। হতে হবে, এই কন্ডিশন গুলো যে ফুলফিল করতে পারবে না তারা এনভায়রনমেন্টে টিকতে পারবে না। আর এর হুম। জন্যই ডারউইনের মতবাদটা এখনো পর্যন্ত কি অনগোয়িং, চলতেই আছে, চলছে বেশ অনেক। ধরেই এখনো পর্যন্ত গবেষণা চলছে। এখন বলতেছে জি। নন ডারউইন এভলিউশন। নন ডারউইন এভলিউশনে কি হয়েছে? Non-Darwinian evolution. Natural selection or Darwinian evolution plays a major role as the cause of evolution as a whole. But biological evolution can occur in other ways besides the theory developed by Darwin and Wallace. Those ways are collectively called non-Darwinian evolution. Under special conditions, evolution can often occur by mutation alone, without the aid of selection. Again, when a significant part of a population moves from one place to another through migration, large changes in the allele frequencies of that population can occur in a very short period of time. So, migration can also result in non-Darwinian evolution. তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে যে যখন বায়োলজিক্যাল এভলিউশনটা অকার হয় তখন হুম ডারউইন হুম এবং ওয়ালেস কি করলো, যে উনি আবার বললেন যে ওয়ালেস আরেকজন আসছে, উনি বলতেছে যে ডারউইনের মতের সাথে আমি মিল, তবে কিছু কিছু অমিল আছে। কি কি অমিল বলেছেন? হুম। তখন উনি বলেছেন যে মাইগ্রেশনটা ঠিক আছে, যে মাইগ্রেশন হচ্ছে, লার্জ চেঞ্জেস আসতেছে, বাট এখানে কি বলছে দেখো, লাস্ট লাইনটা উনি বলেছেন, ইন দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ দ্য পপুলেশন ক্যান অকার ইজ এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। উনি অ্যালিলের কথা বলে গেছেন, এক জোড়া জিনের বৈশিষ্ট্যগুলি করে, কিন্তু উনি আবার বলতেছে যে এটা শর্ট টাইমের জন্য হয়, মানে অল্প সময়ের জন্য এই অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা কি করে পরিবর্তন করে। এটা কে বলেছে? বলেছে ওয়ালেস। ডারউইনের Wallace. সাথে ওয়ালেস মিলে এইটা দিয়েছে, যেন এটার নাম হয়েছে নন ডারউইনিজম। মানে ডারউইনের থেকে কিছুটা আবার তিনি নতুন করে একটু অ্যাড করে দিল। তারপরে কি হলো দেখো, সো মাইগ্রেশন ক্যান অলসো রেজাল্ট ইন নন ডারউইনিক ইভলিউশন। তাহলে মাইগ্রেশনকে কোথায় নিয়ে যেতেছে ওনারা? নন Non-Darwinian ডারউইনিক। evolution. তারপরে বলছে যে রেসপন্সিবল ফর দ্য ইমার্জেন্সি অফ কি নিউ স্ট্রেনস অফ ফ্লু ভাইরাস অলমোস্ট এভরি ইয়ার। এখান থেকে উনি বলতেছে যদি যদি পরিবর্তনই হয় তাহলে যে ফ্লু ভাইরাসটা হয় এটা প্রতি বছর কেন হবে? মানে উনি এখানে আচ্ছা। প্রশ্ন করতেছেন, হুম হুম কিন্তু বলছে যে নতুন ভ্যারাইটি আসবে, নতুন সবকিছু হবে। তাহলে নতুন হুম সবকিছু হুম। যদি হয় তাহলে ফ্লু ভাইরাস কেন প্রতি বছরই হচ্ছে? এটার কেন চেঞ্জ হচ্ছে না? আবার একজন বলছে আওয়ার জিনোম কন্টেন্স মেনি নন কোডিক সিগমেন্টস অফ ডিএনএ দ্যাট আর নো ওয়ান ইউজ টু অফ দ্য বডি। মানে এমন কিছু ডিএনএ স্ট্রাকচার আছে, সেগমেন্ট আছে, কোড আছে যেগুলো আমরা জানি না। আমরা শুধু জি। এটিপিসি, পিউরিন আর পাইরিমিডিন এইটুকুই শিখেছি, কিন্তু এর বাইরেও হুম আরো হুম। অনেকগুলো আছে। তারপরে বলতেছে পারহেপস দিস টু হ্যাভ অ্যাকুমুলেটেড অ্যাজ এ রেজাল্ট অফ নন ডার্ন এভলিউশন। উনি বলতেছে যে এই কারণে এটা হচ্ছে নন ডার্নিং এভলিউশন। আবার ডারউইন আর নন ডারউইন এভলিউশন ইউজুয়ালি কি বলতেছে কন এক্সিস্টেন্স ইন পপুলেশন। আবার দেখা গেছে যে উনার মতামত অনুযায়ী যেগুলো বলতেছে সেগুলো আছে, আবার ডারউইন যেগুলো বলতেছে সেগুলোও আছে। তার মানে এগুলো আর আছে। কিছু নতুন আসবে। মানে জি। বিজ্ঞানীদের মধ্যে যে মত মত বিরোধ, এখান থেকে তো নতুন আবার কিছু তৈরি হবে, তাই না? তারপরে জি। এখানে কি বলছে দেখো, দ্য ডিএনএ উই নাও ফাইন্ড ইন আওয়ার জিনোমস ইজ অ্যাকচুয়ালি দ্য কম্বাইন্ড রেজাল্ট অফ ডার্নিং অ্যান্ড নন ডার্নিং ইভলিউশন ওভার মিলিয়ন অফ ইয়ার্স। মানে অনেক বছর ধরে, মিলিয়ন অফ ইয়ার্স ধরে দেখা যাচ্ছে যে ডিএনএ এর মধ্যে ডারউইন যা বলেছেন তাও পাওয়া গেছে, আবার ওয়ালের যে নন ডারউইন ইভলিউশন বলছে সেটাও পাওয়া পাওয়া গেছে। গেছে। এরপর তা বলো ইভিডেন্স অফ বায়োলজিক্যাল ইভলিউশন। এখন আবার আসলে দেখো বায়োলজিক্যাল ইভলিউশন। হ্যাঁ। এখন নন ডারউইন, ডারউইন শেষ, এখন আবার নতুন একটা আসছে, দেখি সে কি বলতেছে দেখো। Evidence of biological evolution. A bird's wing, a bat's wing, a whale's flipper, a seal's foreleg, a horse's forefoot, a human hand, all are homologous organs. আচ্ছা, Despite এই যে their এই লাইনটা দ্রুত apology. মুখস্থ করবা, হোমোলোগাস। হোমোলোগাস অর্গান হচ্ছে একই রকম কাজ করে, এটা একদম মার্ক করে রাখো। এই আচ্ছা। হোমোলোগাস মানে হচ্ছে হোমো মানে একই ধরনের কাজ করবে, অর্গান হচ্ছে অঙ্গ, মানে যে অর্গান গুলো
একই ধরনের কাজ করে তাদেরকে আমরা বলবো হোমোলোগাস অর্গান। ফর এক্সাম্পল বলছে আচ্ছা, বার্ডস উইং, মানে বার্ডের যে আমাদের যে দুটো হাত, পাখি সে দুটো হচ্ছে ডানা। আবার হ্যাঁ, ব্যাটস ওরা বলছে উইং, বাদুড়েরও ডানা। আবার কি বলতেছে, ওয়েলস, ওয়েলস ওয়েলের তিমির, ফ্লিপার। তিমির ক্ষেত্রে হচ্ছে ফ্লিপার। ফ্লিপার হচ্ছে লেজের যে লেজটা, তিমির লেজের সামনে একটা বড় জি, বাঁকা জি। অংশ থাকে, হুম, ওটাকে বলে হুম। ফ্লিপার। দেখবা যে মৎস্যকুমারী যেটাকে বলে আমরা কাল্পনিক জি, জি, চিন্তা জি, করি জি। ওরকম। তারপরে বলতেছে আরেকজনের ফোর লেগ, ওটা সামনের পা, শিলের সামনের পা, হুম, শিল তো সামুদ্রিক প্রাণী। আবার হর্সের যে হ্যাঁ, সামনের পা, এই সবগুলোর কাজ একটাই, মানে আমাদের দুই হাত আমরা যেরকম করি ওরা এতগুলো দিয়ে সেম কাজ করে। এই জন্য এখান থেকে এমসিকিউ হয়, এই যে এতক্ষণ ধরে আমরা কষ্ট করে পড়লাম না, এখান থেকে জি, জি। এই লাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর এর আগে যেটা ওকে। পড়েছিলাম সেখান থেকে ওয়ালেস যে নতুন নন ডারউইনিজম তৈরি করেছেন, ওয়ালেসের নামটা আচ্ছা। আগের পেজে, আগের পেজে দুই তিনটা কথা তো বলা হয় না। যেমন যেমন এখান থেকে কত আমরা এই যে 272-এ এইখানে সব থেকে হুম, ইম্পর্টেন্ট লাইন ছিল যে তুমি দাগাইছো সেটা পিঙ্ক কালারের। তারপর কন্ডিশন হুম, অফ ন্যাচারাল সিলেকশন যেখানে ছিল এইখানে তেমন কিছু নাই। তারপরের পৃষ্ঠার মধ্যে এইখানে আছে হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট হ্যাঁ, কন্ডিশন দাগ দিয়ে ভেরিয়েশন, সেকেন্ড কন্ডিশন দাগ দিয়ে সিলেকশন। সিলেকশনের মধ্যে আবার কয়টা, থ্রি ক্যাটাগরিজ, ফিট, জি। আনফিট, ন্যাচারাল। তারপরে That, থার্ড কন্ডিশনের মধ্যে হেরিডিটি। এই জিনিসগুলো আমরা দাগিয়ে দাগিয়ে রাখবো, মানে এগুলো আমাকে পড়তে আচ্ছা। হবে, এক্সপ্লেন করার দরকার নাই, ওকে, কিন্তু এগুলো আমার আসবে পরীক্ষায়। এখান থেকে ওই যে ঠিক আছে। ওয়ালেসের নামটা, ওয়ালেস, হুম, হুম। ডারউইনের সাথে করেছেন। ওয়ালেস এই নামটা। এরপরের পাতায় আমরা এসে এখানে দেখলাম, এখানে এসে যে ডিএনএ কথা বলেছে, যেখানে বলেছে যে এখানে এই যে একটা লাইন বলেছিল যে নন কোডিং সেগমেন্টস অফ ডিএনএ দেয়ার আর নো ওয়ান ইউজ টু দা বডি। এই লাইনটা এখানকার জন্য ইম্পর্টেন্ট। তারপরে ওকে, এভিডেন্স অফ বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে এই যে হোমোলোগাস অর্গান, এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট। important. হ্যাঁ, তারপরে আমরা পড়ি। Despite their apparent morphological differences, the basic nature of their skeleton is similar. মানে বলেছে যে এদের স্কেলিটন মানে হচ্ছে এদের যে হাড়, যে কঙ্কাল। bones দিয়ে হ্যাঁ, তৈরি, এটা কি এক জি, এক জি। সেম। মরফোলজিক্যাল ভাবে যদি আমরা দেখি তাহলে এটার হাড় গুলো যেমন উইং এর মধ্যে যেগুলো থাকে এবং আমাদের হাতে হুম, যেগুলো হুম। থাকে, ফ্লিপারে যেগুলো থাকে, এগুলো হবে সেম। তারপরে Okay. Both has ব্যাটস Both এন্ড bats মথ, and moths evolved flight aids as a means of survival under the same environmental influences, এই যে মথ, albeit মথ in. হচ্ছে একটা পোকামাকড় আছে না, পোকামাকড় যেমন তোমাকে আমি বলি সিল্কের শাড়ি, সিল্ক, সিল্ক হুম, হুম, তৈরি হুম। করা হয়, এখানে একটা গুটি পোকা বলে, গুটি পোকা। হ্যাঁ, গুটি silkworm। পোকা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মথ। তারপর এখানে আচ্ছা। ব্যাট তো আমরা চিনি, ব্যাট আর মথ এই হ্যাঁ, হ্যাঁ। দুটাকে, এই দুটা কি বলছে সার্ভাইভ করার জন্য কি করে, অ্যাডস, ফাইট অ্যাডস, মানে কি যুদ্ধ করে, বা- তাই তো। হুম। তারপরে Flight aids। হুম, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ঠিক আছে। যাও। তারপরে Such analogous organs are also evidence of biological evolution. Organs such as third eyelid, tailbone, etc. are present in an organism's early ancestors but are absent or of no use in organisms evolved from those ancestors later on. হ্যাঁ, এখানে কি বলেছে দেখো, এখানে যেটা বলতেছিলাম দেখো, বোথ ব্যাটস এন্ড মথস ইভোলুটেড। Hello? এখানে দেখো, both bats জি, and moths evaluated fight ants as a means of survival under the same environmental influence। জি, এখানে বলেছিল, এখান থেকে যদি আমি বলি সেইখানে বলতেছে যে বাদুড় এবং মথ গুলো
ফ্লাইট মানে কি উড়ে যায়, তাই তো? এজ হুম অ্যাজ এ মিনস অফ সার্ভাইভাল আন্ডার দ্য সেম এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে যখন পরিবেশে, ধরো আমরা ছোটবেলা দেখতাম বলতো যে দক্ষিণ দিকে যদি বাতাস বয় তখন অনেক হুম তেলাপোকা হুম উঠতো, তেলাপোকা উঠতো। আচ্ছা এরকম কিছু জিনিস আছে যেটা হলো ওদের ইনভায়রনমেন্টের উপরে নির্ভর করে। ঠিক ওকে আছে, এরপরে কথাটা কি জি বলেছে যে সাচ অ্যানালগাস, একটু আগে আমরা পড়ছিলাম হোমোলোগাস অর্গেন, আর এখানে কি লাগেস আছে? অ্যানালগাস অর্গেন। অ্যানালগাস অ্যানালগাস অর্গেনের মধ্যে কি আছে? এভিডেন্স অফ বায়োলজিক্যাল ইভলিউশন, যেমন কি অর্গান সাচ এস থার্ড আইলিড। থার্ড আইলিড কোনগুলো? চোখের উপরে যে পিপগুলো মতো চোখের থাকে। ভিতরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপর টেল বোন, যেগুলো কি মানে লেজের 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 হাড়, এগুলো কি জি আর জি প্রেজেন্ট ইন অর্গানিজমস আর্লি ancestors but are absent or কি বলছে, নো ইউজ ইন অর্গানিজম এভলিউশন ফ্রম। আচ্ছা, এখানে বলতেছে যে কিছু কিছু নিষ্ক্রিয় অঙ্গ আছে যেগুলোর কোনো কাজ হুম নেই, হুম প্রেজেন্ট। যেমন ধরো এই যে আমাদের আমাদের দেহের জন্য অ্যাপেন্ডিক্স একটা অর্গান আছে, আছে না? জি জি এটার কোনো আছে কাজ নাই, এটার কোনো কাজ নাই, হুম কিন্তু এটা যদি ব্যথা ওঠে তখন এটাকে সাথে সাথে কি করতে বলে? অপারেশন ফেলে করতে দিতে বলে, হয় ফেলে হুম, দিতে হয়। এরকম প্রাণীদেরও কিছু কিছু বোন আছে, কিছু কিছু অর্গান আছে যেগুলোর কোনো কাজ নেই, সেগুলোকে বলা হয় অ্যানালোগাস অর্গান। কিন্তু তারা কি আছে? প্রেজেন্ট, মানে তাদের দেহের মধ্যে আছে কিন্তু তাদের কোনো আপাতত কোনো কাজ নেই। তারপর তো পড়ো, সাচ এক্স such extinct or atavistic organs have been modified in those animals by natural selection. হ্যাঁ, এই যে এইগুলো যে প্রাণীর মধ্যে আছে সেটা কিসের মাধ্যমে আসছে? ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। Okay. তারপরে In the লিখবা biosphere, there are many organisms, such as প্লাটিপাস, platypus, প্লাটিপাস। platypus, হুম, platypus, mudskipper, genetum, etc., that have intermediate characteristics of several organisms. আচ্ছা, প্লাটিপাসকে কি বলা হয় জানো? প্লাটিপাস হলো হাঁসের মতো ঠোঁট, আবার অন্য আচ্ছা প্রাণীর মতো হলো পা, মানে দুইটার মিক্সচার। এই প্রাণীগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা। এক একটা এক এক রকম, মানে নর্মাল যেমন ঘোড়া বললে ঘোড়া, কিন্তু আমরা যদি যে কাল্পনিক ঘোড়ার মধ্যে যদি চিন্তা করি যে ঘোড়াটাকে ইউনিকর্ন। ম্যাম আপনার আওয়াজটা না অনেক দূরে শোনা যাচ্ছে। আমি বললাম যে আমরা যেমন ঘোড়া দেখতে দেখি, ঘোড়াটা কমন কমন ফিগার না? হ্যাঁ হ্যাঁ তো ইউনিকর্ন যদি বলি সেটা কি কমন ফিগার? না কমন ফিগার না। এরকম কিছু প্রাণী পৃথিবীতে আছে যেটা কম্বাইন করে তৈরি করা হয়েছে, মানে দুইটার আচ্ছা সাথে আচ্ছা মিক্সচার করে। যেমন হুম একটা হুম হুম পাখি ছিল আর্ট, মানে এটা এখন আর নাই, আর্কপটেরিক্স একটা পাখি ছিল। সেই পাখিটা হলো আচ্ছা সাপের সাথে মিল, সাপ আর হচ্ছে পাখি, মানে ওর লেজটা ছিল সাপের মতো, ঠোঁটটা ছিল উট পাখির মতো। মানে অদ্ভুত কিছু আচ্ছা, প্রাণী আর কি পৃথিবীতে আছে, এখনো আছে, যেমন প্লাটিপাসের কথা বলেছে। এগুলো যখন তুমি যদি ইউটিউবে সার্চ দাও এই প্রাণীগুলো হুম দেখবা যে অদ্ভুত। এই যে চার তিনটা প্রাণী আছে না, এই তিনটা প্রাণীর সার্চ জি দিবা, জি দিয়ে দেখবা। আচ্ছা আর আমরা যদি ক্লাসে পর সময় পাই তাহলে দেখতেছি। তারপরে ইন্টারমিডিয়েট ক্যারেক্টারিস্টিক্স কি বলতেছে যে এদের এক একটার সাথে অবজারভেবল আরেকটা অর্গানিজম মিলানো, এ হচ্ছে জি কথা। তারপরে বলছে বিফোর দে ওয়ার ফাউন্ড, তাদেরকে পাওয়া যায়, অথবা কি বলতেছে দে ওয়ার কল্ড মিসিং লিঙ্কস। এই জায়গাটা একটু মানে কি করে দিবা, ঠিক আছে, দাগ দাগিয়ে রাখবা। এই যে মিসিং জি জি লিঙ্কস ম্যাম কোত্থেকে আসলো? মিসিং লিঙ্ক মানে হচ্ছে সংযোগ প্রাণী, মানে কি একটা একটা পর্বের সাথে আরেকটা পর্বের প্রাণীর সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। মেনি মিসিং লিঙ্কস আর ওকে নো লঙ্গার মিসিং, দে আর নাও দ্য কানেক্টিং অর্গানিজম or কানেক্টিং লিঙ্কস অফ evolution। এটা বললাম, ফিশ, হুম হুম অ্যাম্ফিবিয়া, হুম রেপ্টিলিয়া, বার্ডস এন্ড ম্যামলস অল হ্যাভ গিলস। সবারই কি আছে? গিল আছে। ম্যামালদের থাকে বলছে গিল আছে। ম্যামাল বললে কি, আমি তো, আমার তো নাই, কার গিল আছে বলো তো ম্যামালদের মধ্যে? ম্যাম সেভারাল অ্যানিমেলস গুলোর যেমন ধরো তুমি বলো ব্যাঙের, হ্যাঁ ব্যাঙের একটা ব্যাঙের ম্যামালস, হ্যাঁ হ্যাঁ তার গিল হ্যাঁ আছে, হ্যাঁ তাই না? হুম হুম তারপরে জি একটা জি সময় সে তো সেটা গিলস হয়ে যায়, লাং হয়ে যায়, তাই না? যখন সে ফার্স্ট স্টেজে থাকে জি তখন তার গিল থাকে। এন্ড টেলস এট, আবার টেলও আছে। সব প্রাণী যেমন ম্যামাল বললে তো যে আমি বানরকেও বুঝবো, বুঝবো না? বানরকে মাছ বোঝে হ্যাঁ তখন টেল আছে, মানে বলতেছে এই সবগুলো প্রাণীরই গিলসও আছে আবার টেলসও আছে। সেম তেইশ পয়েন্ট ইন দেয়ার এমব্রায়ো, এমব্রায়ো মানে ভ্রূণের মধ্যে। এন্ড লুকস, হুম হুম এবং দেখতে একই রকম।
ইট ক্যান নট বি এক্সপ্লেন উইদাউট ইভলিউশন, কিন্তু এটাকে কোনোভাবে ইভলিউশন ছাড়া তুমি এক্সপ্লেন করতে পারবা না। পারবো না। তারপরে হুম বলছে ফসিল, ফসিলের কথা চলে আসে। ফসিল মানে কি? জীবাশ্ম, যেটা কোথায় পাওয়া গেছে? হুম মাটির হুম। নিচে, মাটির এবং সেটা নিচে। কি অক্ষত অবস্থায়, তাই না? যেগুলো ভেঙে চুরে গেছে সেটা জি তো আমরা জি। ফসিল বলবো না। যদি একটা প্রাণীর বেশ কিছু অংশ আমরা পাই মাটির নিচে অক্ষত অবস্থায়, তখন সেটাকে আমরা কি বলবো? ফসিল। ফসিল। মানে যে কোনো হাড় পেলে সেটা ফসিল হবে না, ফসিল হতে গেলে একটা স্ট্রাকচারাল প্রাণী পেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি বলেছে? পার্শিয়াল, কি বলছে? পেট্রিফাইড বডি or ইম্পর্টেন্ট অফ অ্যান অর্গানিজম বারিড, মানে কবর থেকে যেটা তৈরি করে মানে উঠাই নিয়ে আসছে ইন হুম দা হুম। আন্ডারগ্রাউন্ড রক লেয়ার। যদি মানে সেখানে ফসিল, কেন ফসিল কি বলতে চাচ্ছে? ফসিল বলতেছে যদি কবর থেকে কোনো কিছু, কোনো প্রাণীর অর্গান তুলে নেওয়া হয়, যদি একটা রক, মানে রক কি বলবো আমরা, ওই যে পাহাড় পর্বত এগুলো নিচ থেকে যদি কোনো পাওয়া যায়। ফর এক্সাম্পল পাথর। বলেছে, হ্যাঁ পাথর, পাথর। ফর এক্সাম্পল বলেছে ডারউইন predicted that fossils of animals with characteristics intermediate between reptiles and birds would be found in a certain rock layer. হ্যাঁ ঠিকই তো। হুম। সব সব জায়গায় তো পাখি পাওয়া যাবে না, পাওয়া যাবে? না না পাখি তো সে হুট করে আমার সামনে মারা যাবে না, যাবে? পাখি না জঙ্গলের না ভিতরে না যে কোনো একটা জায়গায় মারা যাবে। র্যাপটাইলসও তো তাই, সাপ টাপ নিয়ে তো আমরা চলি না। সাপ, র্যাপটাইলস বলতে না। তো ভয়ঙ্কর সব প্রাণী বোঝায়, সেগুলো তো বেসিক্যালি হ্যাঁ। রকের ওখান দিয়েই পাওয়া যাবে। তারপর বলছে অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ হাফ এ লেটার আ সিমিলার ফসিল ওয়াজ কি করছে? ফাউন্ড নেম এই যে আর্কিওপটেরিক্স, বলতে না বলতে সে চলে এসেছে। আর্কিওপটেরিক্স। হ্যাঁ। এই পাখিটা মানে বললাম না, দুইটা জিনিসের সাথে মিক্সচার আছে এর মধ্যে, র্যাপটাইল বার্ড এবং আচ্ছা। পাখি, দুইটা মিলানো ছিল। এটা পাওয়ার পরে তো তারা বুঝতে পারছে যে এরকম একটা পাখি ছিল, তাই না? এই ফসিলটা পাওয়ার ওকে পরে তারা জি জি। আবিষ্কার করছে। হুম হুম। তো নট অল ফসিলস আর ডেড, সব ফসিল কি না, মারা যায় না। সেভেন মারা যায় না। অর্গানাইজড ইন দা distant ডিস্টেন্ট past and পাস্ট। still survive without much change are called living fossil। মানে বলছো যে সব ফসিল মারা যায়নি, কিছু কিছু লিভিং ফসিল আছে। এই জায়গাটা সুন্দর করে দাগ দিয়ে রাখো। এই পেজটা অনেক জি। ইম্পর্টেন্ট, এখানে লাইন টু লাইন হুম। অনেকগুলো মানে ইম্পর্টেন্ট কথা আছে। যেমন দেখো লিমুলাস, এটা কিন্তু সাইন্টিফিক নেম, কিভাবে বুঝলাম? হ্যাঁ হ্যাঁ। কারণ এটা বাঁকা যে করে কার্ভ লিখা, করে লেখা, বাঁকা হ্যাঁ করে, ইটালিক ইটালিক ফরম্যাটে ফর্মে লেখা। লেখা। তারপরে কি বলছে? জিঙ্কগো বিলোবা, বিলোবা। এই প্রাণীগুলো হচ্ছে এখনো পর্যন্ত লিভিং, মানে বেঁচে আছে, এদেরকে আচ্ছা আমরা আচ্ছা। এখন দেখতে পাবো। তাহলে এই যে প্রাণীগুলোর কথা বললো, এগুলো হলো সমুদ্রের আর কি। লিমুলাস এটা একটা সমুদ্রের প্রাণী, বেশিরভাগই সমুদ্রের নিচে আছে আর কি। তো এই আচ্ছা। প্রাণীগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম, আর এগুলোকে আমরা যখন লিখবো দাগ টান দিব, এবং এই নামগুলো মানে এই এই লাইনগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করবো। আর্কিওপটেরিক্সও বৈজ্ঞানিক নাম, এটা নিচের দাগটা ওকে দিতে ওকে হবে। হ্যাঁ। তারপরে বলতেছে at present it has been possible to unravel the genome sequence or কি, মিস্ট্রি অফ লাইফ অফ মেনি অর্গানিজমস। মানে এটা একটা মিস্ট্রি, মানে হঠাৎ করে পাওয়া যায়, হঠাৎ হুম। করে পাওয়া যায় না, এবং এটা তাদের জন্য একটা একটা কি বলবো, আমাদের জন্য একটা সুখবরই। আমরা এগুলো গবেষণা করে বের করতে পারছি বলেই তোমরা জানতে পারতেছো যে এগুলো ছিল জি কিছু। জি। তারপর দেয়ার ফোর বলো। Therefore, matching the nucleotide sequence of DNA or RNA or amino acid sequences of protein of one organism's DNA or RNA or proteins with the similar sequence of another organism's has become easy. হ্যাঁ, মানে এখানে This, বলতেছে যে এই যে ডিএনএ আরএনএ প্রত্যেকটা প্রাণী পাওয়ার পর তারা গবেষণা করতেছে না, গবেষণা করার পর তারা হুম, দেখেছে যে ডিএনএ আরএনএ যে প্রোটিন, এটা সিমিলার, জি আগে যা ছিল এখনো তাই। জি, This তাই। can be done using the appropriate software if you Appropriate have a software. computer connected to the internet. This method, তারা 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 হচ্ছে কি করতেছে? সফটওয়্যার ইউজ করতেছে, কম্পিউটার ইউজ করতেছে। এই যে দেখো কম্পিউটার আছে দেখে, জুম আছে দেখে তো তোমাকে আমি ক্লাস নিতে পারতেছি, নাহলে কি এটা জি সম্ভব জি হতো? জি। এটা না কখনোই না। সম্ভব হতো না। This method determines how closely or distantly an organism is genetically related to another organism. তাহলে দেখছো কত কত মজার মজার পড়া, হ্যাঁ কত কিছু জানার। হ্যাঁ হ্যাঁ। This shows how consistent the picture of biological evolution, তারপরের পাতায় গেলাম আমরা। Is with other methods, including fossils. হম, তাহলে ফসিল সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবা না? লিভিং ফসিল আছে কিছু, জি তারপরে কিছু জি। কিছু ফসিল আমরা কি করছি, হারাই ফেলছি, আর কিছু ফসিল আছে লিভিং। তারপর ফসিল লিভিং। গুলো কি হইতে হবে? যে কোনো রকের নিচে অথবা বারিড হইতে হবে। তারপর হুম। ফসিলের সাথে ডিএনএ আরএনএ, জীবন্ত প্রাণীর ডিএনএ আরএনএর সাথে কি মিল পাওয়া গিয়েছে। ম্যাচ করতে হবে।
হ্যাঁ, as it turns out it proves বল it proves It proves evolution so strongly that it has been said that if no fossils were found, it would be no problem to determine the history of evolution using only genetic information of life. বলছে যদি ফসিল নাও পাওয়া যায় তারপরে এটা কি এখন আবিষ্কার করা সম্ভব, তাই না? Genetic informations দিয়ে। হ্যাঁ, জেনেটিক ইনফরমেশন দিয়ে। তারপরে বলছে কি অ্যাপ্লিকেশন অফ দ্য, যেমন ধরো অনেকের ভাগ্যবশত চার পুরুষ পাওয়া যায়। চার পুরুষ মানে কি, হুম হুম দাদা দেখা যায়, দাদার বাবা জীবিত, তারপর দাদা জীবিত, তারপরে তার বাবা জীবিত, আবার ছেলে জীবিত, আবার দেখা যায় যে তার নাতি পুতিও আছে, এরকম 5 জেনারেশন, চার জি জেনারেশন জি খুঁজলে মাঝে মাঝে পাওয়া যায়। তো তখন কি হুম করছে বিজ্ঞানীরা, এই 5 জেনারেশনের জিনগুলোকে নিয়ে তারা স্টাডি করেছে। ডিফারেন্ট টাইপস আমাদের ডিজিজ হয় না, তখন আমরা বিভিন্ন কারণে যাই, হুম ব্লাড দিতে হয়, কত কিছু করতে হয়, তখন হুম ওই হুম বাইরের দেশের যারা বিজ্ঞানী সায়েন্টিস্ট তারা আবার এগুলো একটু একটু করে নিয়ে গবেষণা করে, করে দেখে যে হ্যাঁ জেনেটিক্যালি ইনফরমেশন গুলো পায়। দেন তারা বলতেছে যে ফসিল না পাওয়া গেলেও তাদের এখন আর সমস্যা নেই, তারা এভাবেই এটাকে বের করতে পারবে। বের করতে পারি। হ্যাঁ, তারপরটা পড়ি। Application of the principles of biological evolution, inventing new varieties. এখন নতুন New ভ্যারাইটি আসে দেখি, species, হ্যাঁ, কিভাবে আসে দেখি। new species have naturally evolved from old species through biological evolution and are occurring and may continue to occur in the future. On the other hand, using the principles of natural selection, humans have been inventing new breeds of animals and plants according to their needs for thousands of years. কত হাজার হাজার বছর In ধরে কি হয়েছে এগুলো, উদ্ভিদ প্রাণী you সবকিছু, যা যা ব্রিড ছিল সেগুলো আমরা কি করছি, আবিষ্কার করেছি। invent করতেছি। তারপরে ওই যে একটু আগে যেটা বললাম সেটাই আবার ওনারা এখন in the early days of agriculture. In the early days of agriculture, without knowing anything about natural selection, mutation, or genetics, people knew from experiences that by setting aside seeds from crops that produced good quality crops in the field and replanting them the following year, more good crops were produced. আচ্ছা, এখানে বলেছে যে আমি তো শুধু প্রাণীর কথা বললাম, এবার উদ্ভিদে যাই। উদ্ভিদে কি করে দেখবে, গ্রামে কিছু কিছু বীজ রেখে দেয় আলাদা করে, বলে যে এই এই হুম এই হুম এই গাছের যে আমটা অনেক মিষ্টি, এটা একটা চারা তৈরি করে। তারপরে বলে হ্যাঁ যে হ্যাঁ এই হ্যাঁ ধানের ফলনটা অনেক ভালো হয়, এই পেঁয়াজটা ভালো, রসুনটা ভালো। আমি আমার শ্বশুর বাড়িতে গেলে এগুলো দেখি, মানে এগুলো আলাদা করে বীজ করে রেখে দেয়। তো ওনাদের এর জন্য হুম মিউটেশনের দরকার নাই, জেনেটিক্স এর দরকার নেই, কিছু ওনারা জানে না, কিন্তু ওনারা জানে যে এই এই প্রোডাক্টটা ভালো, এটা গুড কোয়ালিটি হুম। ক্রপস। তখন তারা নিজেরাই এটা কি করে, প্রোডাক্ট করে, মানে নিজেরাই চারা এটা কিছু তৈরি রেখে করে। দেয়। আবার যখন দরকার হয় তখন আবার এগুলো কি করে বুনে, বুনার পরে আবার নতুন করে ফসল তৈরি করে। কিন্তু তারা কি করে একটা করে নিজেই রেখে দেয়, সিড রেখে দেয়, জি বীজ রেখে দেয়, যে নেক্সট জেনারেশন যাতে চারা রেখে দেয়, যাতে নেক্সট জেনারেশনে আবার তারা এটাকে কি করতে পারে, গাছটাকে আবার মানে নতুন করে আবার তৈরি করতে পারে। এটা তাদের এর জন্য কোনো কিছু জানার দরকার নাই, তাদের ন্যাচারাল সিলেকশন জানার হুম দরকার নাই, নিউট্রিশন জানার দরকার নাই, তারা এমনিই করতেছে, তাই না? এরপর কি বলছে, জি this way, It is actually just an imitation of natural selection, where members of a crop population with particular genotypes are given extra advantage to reproduce. হ্যাঁ এই লাইনটা মনে রাখো। এখানে বলছে যে অ্যাকচুয়ালি Okay. ইটস এ কি ইমিটেশন অফ ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের একটা পার্ট ইমিটেশন, যেখানে কি করতেছে গ্রুপ অফ পপুলেশন উইথ পার্টিকুলারলি জিনোটাইপ, মানে জিনোটাইপটাকে ঠিক রাখতেছে। জিনোটাইপ মানে কি, ভেতরের যে বৈশিষ্ট্য, বড়টি জি বড়টি, ছোটটি ছোটটি, এগুলো হচ্ছে জিনোটাইপ। হ্যাঁ আর লম্বা ওকে খাটো এগুলো হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ মানে বাইরের ফিনোটাইপ বৈশিষ্ট্য, আর জিনোটাইপ মানে বাইরেরটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, জিনের ভিতরে কি কি আছে সেটা তারা কি করতেছে, রিপ্রোডাকশনের জন্য এটা রেখে দিতেছে তারা। ইন দিস ওয়ে, ইফ দ্য সিলেকশন প্রসেস ইজ ক্যারিড আউট অফ দ্য মেনি জেনারেশনস, ওয়ান ডে ইট উইল বি সিন দ্যাট নিউ স্পেসিস অফ ক্রপস হ্যাভ কি করবে, ইমার্জড হ্যাঁ একদিন দেখা যাবে নতুন একটা শস্য চলে আসছে। অলমোস্ট তৈরি হয়েছে। অল দ্য গ্রেইনস উই গ্রো টুডে অর্গানাইজ ইন দিস প্রসেস। যেটা আমরা বললাম, এইভাবে কি করে আমাদের ধান চাল পাট শস্য এগুলো করা হয়। কন্ট্রোল অফ ইনসেক্ট সাচ এস মসকিটো, কিভাবে আমরা এই ইনসেক্ট কে কন্ট্রোল করবো, এটা পারলে তো ভালোই হইতো। তারপরে দেখি, বলেন। Not নট only
হ্যাঁ বলো। Are our health and environment at risk as a side effect of using toxic chemicals to control mosquitoes? Over time, mosquito populations are becoming resistant to these chemicals, just as bacterial populations are becoming antibiotic resistant. Therefore, more and more toxic chemicals are constantly being used to keep up with the biological evolution of mosquitoes. Scientists are trying to use the principles of natural selection as a way to get rid of the vicious cycle. They have genetically engineered male mosquitoes that female mosquitoes will be interested in mating with but will not produce any baby mosquito. আচ্ছা, এখানে একটু থামাই, হ্যাঁ। এখানে জি দেখো জি। কি বলেছে। এখানে আমরা ছোটবেলায় দেখতাম অনেক ব্যাঙ পাওয়া যেত, ব্যাঙ। ব্যাঙ হুম গুলো হুম। কি করতো, ব্যাঙ গুলো জমির চারপাশে থাকতো আর সেখানকার ইনসেক্ট গুলো খেয়ে মানুষের জমির ফসলের উন্নতি করতো, মানে পোকামাকড় থেকে জি। জমিগুলোকে রক্ষা করতো। ইন দ্যাট টাইম ওকে। একটা সময় আমরা তো অনেক গরিব, আমাদের বাংলাদেশের মানুষ তো অল্প টাকাতে মানে কোনো মানে চিন্তা না করে নিজের লাভটাকে বেশি মানে খেয়াল করে। হুম হুম আমরা হুম তখন হুম। ছোট, 30-40 বছর আগের কথা। এক সময় একটাই করলো যে চায়নারা 2 টাকা করে ব্যাংক কিনে, তো চায়নারা আচ্ছা। যখন ব্যাংক কিনে নিয়ে গেল, তাহলে হুম বাংলাদেশের হুম। যত মানুষ ছিল গ্রামে তারা এটা চিন্তাই করতে পারলো না যে এগুলো তাদের ফসলের জন্য উপকার। তারা ভাবলো দূর ব্যাংকের কি হ্যাঁ। দরকার, সব ব্যাংক বিক্রি করে দিল। সব আচ্ছা ব্যাংক আচ্ছা। যখন বিক্রি করে দিল, তখন হুম এই হুম। ফসলের মধ্যে কি আসলো, আসলো হলো এই ইনসেকটিসাইড, ইনসেক্টিসাইড, তাই হ্যাঁ। না? ইনসেকটিসাইড চলে আসলো। জি জি। তখন জি জি। এখন দেখো, তারপরে এখন এই ঠিক সেম ওয়েতে আমাদের আগে বাসায় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছোট টিকটিকির ডিম দেখতাম, আমাদের নিজের কথা যখন ছিল আমার হুম মনে হুম। পড়ে। ওই ডিম গুলোকে আমরা তুলার মধ্যে রেখে দিতাম, মানে এটা আমাদের একটা খেলার একটা জিনিস ছিল। পরে সেগুলো আচ্ছা ডিম আচ্ছা। বেরোয় চলে যেত, আমরা অনেক হ্যাপি হতাম। এখন কারো বাসায় কোনো হুম। টিকটিকি নাই। না এখন বলতাম না। যে সত্য কথা বলে টিকটিকিতে টিকটিক করে। এই হুম হুম। টিকটিকিগুলো যত ঘরে থাকতো সব মশা খেয়ে খেয়ে শেষ করে দিত, সেগুলো আমরা জি। বিক্রি করে দিয়েছি। এখন আমাদের কোনো টিকটিকি নাই, আমাদের কি আছে, ইনসেক্টিসাইড, মানে মশা মারার জন্য কামান দাগ বলে না, অনেক ধরনের আমরা। হ্যাঁ। তো আমাদের বাসায় এত মশা, একবার ওডোমস লাগাচ্ছি, একবার ওই যে কাপড়ের মধ্যে কি যেন লাগাই সেটা দেই, একবার কয়েল, একবার রোল অন। কি জানি একটা হুম আছে না হুম। ইন্ডিয়ান কি যেন একটা এনে লাগাইছিলাম, রোল অন। কিছুতেই কিছু হয় না। দরজা জানালা বন্ধ করে হ্যাঁ। রাখছি, তাতেও এদের কন্ট্রোল করা যায় না। আবার কি যেন রাস্তার মধ্যে একটা কি যেন একটা গ্যাসের মধ্যে দিতে থাকে, এগুলো হুম হুম কোনোটাতেই হুম। এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। না। এইটাই এখানে বলেছে যে মশার মধ্যে যারা মেল, ছেলে মশা, জি তারা জি। কিন্তু আমাদের রক্ত খায় না, তারা খায় ফ্রুটস এর জুস। যারা ফিমেল আচ্ছা। তারা রক্ত খায়। হুম হুম। কেন? তাদের বেবিদের খেতে হবে, মানে তার রিপ্রোডাকশনের জন্য তার রক্ত লাগবে। বুঝা ওকে ওকে। হুম হুম। গেছে, একটু থামাইলাম। মানে আমরা বাঙালিরা এত মানে এই যে এখন দেখবে কতগুলো এই যে অ্যান্টিবায়োটিক বেরোইছে, মানে অ্যান্টিবায়োটিক কি হুম হুম অ্যান্টিডোট হুম। হিসাবে, মানে শুধু শুধু দেয় যে মেয়েদেরকে অল্প বয়সে কতগুলো ইনজেকশন দিল। তারপরে হচ্ছে ও যে কি জানি বলে এটাকে জানি না ওগুলো, তারপরে আবার ওদের বাচ্চাদেরকে কয়েকদিন আগে দিল। এগুলো যে হুম হুম কত হুম। ক্ষতিকর, দিয়েছেন। এই যে কোভিড-19 জন্য যতগুলো দিয়েছে কি বিভিন্ন ইনজেকশন, যারা যারা এগুলো নিয়েছে তারা যে কত ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয়েছে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের গিনিপিগের মতো টেস্ট করা হয় বাইরের দেশে। হ্যাঁ হ্যাঁ। যেগুলো কোনো ডেট নাই বা যেগুলো কোনো কিছু ধরো আমাদের পরীক্ষা করার জন্য অনেক মানুষের দরকার, তখন সেগুলো হুম আমাদের হুম। দেয়। দেওয়ার পরে বলে এগুলো দেন, এগুলো আপনাদের উপকার, আসলে কিন্তু উপকার না। এই জন্য এসব ইনজেকশন দেওয়ার আগে চিন্তা করবা যে এগুলো দেওয়া উচিত কি দেওয়া হ্যাঁ উচিত না। হ্যাঁ। আর মানে বেসিক্যালি যেগুলো গভর্নমেন্ট ফ্রিতে দেয়, যেমন ধরো এই ওগুলা তো দেওয়াই এই উচিত যে না। ভিটামিন এ কি কি যেন আছে, মানে আমরা এগুলো খাই হুম না। হুম। সহজ বাংলা হচ্ছে আমরা এগুলো খাই না, যাইও না এগুলোর মধ্যে, না যাবো আমরাও না। খাই না, হ্যাঁ এগুলো হ্যাঁ। এগুলো কখনো যাবে না, এগুলো এটা তোমার, তুমি না না আমরা। আমার স্টুডেন্ট, এটা আমার বলা ফরজ, আমি তার জন্য বললাম যে এগুলো জেনে শুনে হুম হুম হুম। করা ভালো, নেক্সট না না জেনারেশনও আমরাও। তাই। এবং তোমরা শুনলে খুব আশ্চর্য হবা যে আমার 2টা বাচ্চা